সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর অ্যান্ড টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডে দেখতেছো আজকের আলোচ্য বিষয় হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তনের প্রাথমিক আলোচনা, প্রাইমারি স্টাডি। আমরা জানবো জিনতত্ত্ব বিবর্তন সম্পর্কে কিছু প্রাথমিক জ্ঞান। জিনতত্ত্ব বিবর্তন কথাটি বলতে গেলে সবার আগে যে নামটি সামনে চলে আসে সেই নামটি হলো গ্রেগর জোহান মেন্ডেল, জিনতত্ত্বের জনক, অস্ট্রিয়াবাসী একজন ধর্মযাজক ও জিনতত্ত্বের জনক গ্রেগর জোহান মেন্ডেল, যার জন্ম না হলে জিনতত্ত্ব, জেনেটিক্স আমরা হয়তোবা আজকে এইভাবে পেতাম না। গ্রেগর জোহান মেন্ডেল উনি ছিলেন একজন গণিত এবং পরিসংখ্যানবিদ। উনি ফাদারশিপ পাননি, কিন্তু উনি এই লাইনে পড়াশোনা করছিলেন। উনি পেয়েছিলেন গ্রেগর উপাধি। উনি তার জীবদ্দশায় স্কুলে বাচ্চাদেরকে গণিত আর পরিসংখ্যান পড়াতেন। এই জন্য গণিতকে পরিসংখ্যানের আলোকে বিশেষভাবে গবেষণা করে মেন্ডেলিজমের একটি বিশেষ বোর্ড, যাকে বলা হয় চেকার বোর্ড, উনি প্রণয়ন করতে পেরেছিলেন। তার এই বিশেষ মেধার জন্য, বিশেষ জ্ঞানের জন্য আমরা মেন্ডেলের গাণিতিক হিসাব একটি বিশেষ চেকার বোর্ডের মাধ্যমে করি। এই চেকার বোর্ডটি মেন্ডেলের আবিষ্কার। এই কথাই বললাম যে মেন্ডেলের জন্ম যদি না হতো, এই চেকার বোর্ড, জিনতত্ত্ব, আজকের জিনতত্ত্ব আমরা এইভাবে হয়তোবা পেতে পারতাম না। লক্ষ্য করে দেখো, যে কোনো ভার্সিটিতে 1 নম্বর সাবজেক্ট এখন এই জেনেটিক্স। ঢাকা ইউনিভার্সিটিতে টপ লেভেলের সাবজেক্ট হলো এই জিনতত্ত্ব ও বিবর্তন, বা সহজ কথায় বললে জেনেটিক্স। কিন্তু মেন্ডেল নিজেই ঘুণাক্ষরে এই কথাটি বুঝেন নাই যে উনি আমাদের পৃথিবীকে কত গুণ, কত সামনে, কত ফিউচারে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা মেন্ডেলকে চিনতে পারিনি। তার আবিষ্কারকে, তার গবেষণাকে আমরা তেমন কোনো গুরুত্ব দেইনি। তার জীবদ্দশায়, তার মৃত্যুর 16 বছর পরে, উনি মারা গেছেন 1884, আমরা 1900 সালে বিজ্ঞানী হ্যাগোদা ভিস, কার্ল করেন্স এবং এরিক শার্মকের মাধ্যমে আমরা জানতে পারলাম যে জিনতত্ত্ব বিবর্তন আগেই একজন বিজ্ঞানী ফলো আপ করে ন্যাশনাল হিস্ট্রি সোসাইটি অব বোনের একটি বিশেষ জার্নালে উনি প্রকাশ করে গেছেন। মানবজাতি হিসেবে আমরা আসলেই দুর্ভাগা। তাহলে মেন্ডেলকে যদি আমরা হয়তোবা তার জীবদ্দশায় উৎসাহ দিতে পারতাম, উনি হয়তোবা তার মতো করে আরো অনেক কিছু আমাদের দিয়ে যেতে পারতেন। মেন্ডেল ছিলেন বংশগতিবিদ্যার জনক। উনি ছিলেন একজন স্বশিক্ষিত বিজ্ঞানী। ছাত্ররা এটা বুঝবে যে একটা লাইন তৈরি করে তাকে কেউ শিখায় না, এই লাইনটা তার নিজের তৈরি করা। গ্রেগর জোহান মেন্ডেলের ক্ষেত্রে ঠিক একই কথা। উনি বায়োলজির কিছুই বুঝতেন না, কারণ উনি পড়ছিলেন ফিজিক্সে, ম্যাথে, পরিসংখ্যানে, কিন্তু বায়োলজির সাথে তার কোনো দূর দূর পর্যন্ত সম্পর্ক ছিল না। কিন্তু উনি একটি বায়োলজির বিশেষ পথ, জিনতত্ত্ব, আমাদের সামনে তুলে দিয়ে গেছেন। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ইন্টারমিডিয়েট বর্তমান সিলেবাসে জীববিজ্ঞান প্রথম পত্রের 11 অধ্যায়, জীববিজ্ঞান প্রথম পত্রের 11 অধ্যায় জীব প্রযুক্তি, এইটা হলো অ্যাপ্লাইড মেন্ডেলিজম, অর্থাৎ মেন্ডেলের সূত্রের প্রয়োগিক অংশ এখানে আলোচনা করা হয়। আর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 11 অধ্যায়, দুটির ক্ষেত্রে দেখো 11 অধ্যায়, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 11 অধ্যায় জিনতত্ত্ব বিবর্তন, মেন্ডেলের পিওর মেন্ডেলিজম। দুটি বইয়ে এই মেন্ডেল নিয়ে আলোচনা করা হয়েছে, 2 বইয়ে 11 অধ্যায়ে। লক্ষ্য করো, সেই কবে 1822, আবিষ্কার 1866, দুটি বিশেষ সূত্র। অস্ট্রিয়া, বর্তমানে চেক, সেই মেন্ডেল টমাস এভের বিশেষ মঠ, ওই মঠের একজন ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেল। আর কোথায়? বর্তমানে বাংলাদেশ, আমাদের ময়মনসিংহ, আমাদের ঢাকা। আমরা এখানে বসে প্রায় 150 বছর পরে আমরা মেন্ডেলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের জীববিজ্ঞানের 2টি বিশেষ অধ্যায় এই মেন্ডেলকে উৎসর্গ করে আমাদের বইয়ে আলোচনা করা হয়েছে।
এই দুইটি বিশেষ অধ্যায়ে মেন্ডেল তত্ত্ব, জিন তত্ত্ব নিয়ে একটা পিওর মেন্ডেলিজম, একটা অ্যাপ্লাইড মেন্ডেলিজম আলোচনা করা হচ্ছে। কিন্তু মেন্ডেল জীবদ্দশায় দেখে যেতে পারেনি তার এই সফলতা। যাই হোক, আজকে আমরা গভীর শ্রদ্ধার সাথে গ্রেগর জোহান মেন্ডেলকে স্মরণ করছি। আর এই মেন্ডেলকে স্মরণ করে আজকে আমাদের ক্লাস শুরু করলাম জিনতত্ত্ব বিবর্তনের প্রাথমিক আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জিনতত্ত্ব বিবর্তন যদি বুঝতে চাও, যদি জানতে চাও জিনতত্ত্ব বিবর্তনে মেন্ডেল কি বলেছিলেন, কি বুঝিয়ে যেতে চেয়েছিলেন, তাহলে শুরু করতে হবে তার কিছু প্রাথমিক সংজ্ঞা থেকে। এগুলোই হলো মূল উপকরণ জিনতত্ত্ব বিবর্তন বোঝার। তুমি যদি ডাইরেক্ট সূত্রতে যাও, জিনতত্ত্ব তুমি কখনো বুঝতে পারবে না। তাহলে শুরু করতে হবে কিছু প্রাথমিক সহজ সংজ্ঞা দিয়ে। আজকে আমরা সেই সংজ্ঞাগুলো দিয়েই শুরু করছি। প্রথম সংজ্ঞা, জিন তত্ত্বের প্রথম সংজ্ঞা জিন, যার মেন্ডেলের দেওয়া নাম ছিল ফ্যাক্টর। তাহলে চলো আমরা জানি জিন বা ফ্যাক্টর কি। জিন বা ফ্যাক্টর, জিন বা ফ্যাক্টরের আমরা এইভাবে সংজ্ঞা দিতে পারি: ক্রোমোসোম বা ডিএনএ এর খণ্ডিত অংশ, যাতে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিহিত থাকে। শিক্ষার্থীরা, খুব সহজ একটা সংজ্ঞা, ক্রোমোসোম বা ডিএনএর খণ্ডিত অংশ যাতে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিহিত থাকে। চলো দেখি এর চিত্রটি কেমন। তাহলে শিক্ষার্থী, যে কথা বলছিলাম, দেখো চিত্রটি লক্ষ্য করে। একটি কোষের ভিতরে থাকে ক্রোমোসোম, নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোসোম। ক্রোমোসোমটাকে আমরা জুম করে দেখতেছি, তার ভিতরে বিশেষ সুতার মতো গঠন, তাদেরকে আমরা বলতেছি ক্রোমাটিন। জানো নিশ্চয়ই, ক্রোমাটিনের মধ্যে আবার হেটারোক্রোমাটিন, ইউক্রোমাটিন ভাগ থাকে। ইউক্রোমাটিন, যার মধ্যে প্রকৃত ডিএনএ থাকে, তাকে আমরা বলি ইউক্রোমাটিন। তাহলে আমরা যদি ইউক্রোমাটিনকে আবার জুম করে দেখি, তাহলে দেখব ক্রোমাটিন জালিকা, জালের মতো ছড়িয়ে আছে। আবার ক্রোমাটিন জালিকার কিছু অংশ যদি আমরা আবার জুম করে দেখি, এখানে দেখব জেনেটিক বস্তু, আর মাঝখানে গোল গোল হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিনের মাঝখানে যে জেনেটিক বস্তু, আমরা এগুলোকে যদি আরো সূক্ষ্মভাবে জুম করে দেখি, তাহলে তার ভিতরে পাবো ডিএনএ। আর ডিএনএর এই খণ্ডিত অংশ, যার মধ্যে যে কোনো একটি চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, তাকে আমরা বলবো জিন। তাহলে কি বললাম? ক্রোমোসোম বা ডিএনএর খণ্ডিত অংশ, ক্রোমোসোম বা ডিএনএর খণ্ডিত অংশ যাতে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য, যে কোনো একটি চারিত্রিক বৈশিষ্ট্য নিহিত থাকে, তাকেই বলা হয় জিন। খুব ভালো করে মনে রাখবে, এই মূল উপকরণ হলো জিন, বংশগতির মূল উপাদানে হলো এই জিন। যেমন মনে করো, আমার চুল সোজা, একটা বৈশিষ্ট্য, এটি একটা বৈশিষ্ট্য, তাহলে এর জন্য একটি বিশেষ জিন দায়ী। যে কোনো ক্রোমোসোমের যে কোনো স্থানের একটি বিশেষ জিন দায়ী। তোমরা জানো, ইনসুলিনের জন্য, ডায়াবেটিস রোগের জন্য যে ইনসুলিনের জন্য দায়ী জিন 11 নম্বর ক্রোমোসোমের। মানুষের 23 জোড়া ক্রোমোসোমের মধ্যে 11 নম্বর ক্রোমোসোমের খাটো বাহু শীর্ষে থাকে। তাহলে লক্ষ্য করো, প্রত্যেকটি জিনেরই নির্দিষ্ট একটা অবস্থান আছে। তাহলে ক্রোমোসোম বা ডিএনএর সেই খণ্ডিত অংশ, যার মধ্যে জীবের যে কোনো একটি চারিত্রিক বৈশিষ্ট্য, আমার চুলের প্রকৃতি, আমার গায়ের বর্ণ, আমার চোখের বর্ণ, এই সবগুলো হলো এক একটি চারিত্রিক বৈশিষ্ট্য। এই প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য এক একটি সুনির্দিষ্ট জিন দায়ী। তাহলে সংজ্ঞাটি আবার জানি, ক্রোমোসোম বা ডিএনএর খণ্ডিত অংশকে বলা হয় জিন, যার মধ্যে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিহিত থাকে। শিক্ষার্থী, আমাদের পরবর্তী সংজ্ঞা হলো লোকাস। ক্রোমোসোমে জিনের নির্দিষ্ট অবস্থান, একটু আগে বলছিলাম যে একটা নির্দিষ্ট জিন একটা নির্দিষ্ট স্থানে থাকে, আর সেই স্থানটাকে বলা হয় লোকাস। ক্রোমোসোমে জিনের নির্দিষ্ট অবস্থানকে বলা হয় লোকাস। চলো দেখি সংজ্ঞাটা কিভাবে। লোকাস, LOCUS, লোকাস, ক্রোমোসোমে জিনের নির্দিষ্ট অবস্থানকে বলে লোকাস। শিক্ষার্থীরা, খুব সহজ একটা সংজ্ঞা, ক্রোমোসোমের জিনের নির্দিষ্ট অবস্থানকে বলা হয় লোকাস। লক্ষ্য করো, এই একটা ক্রোমোসোম আমরা ধরে নিচ্ছি এখানে একটা বৈশিষ্ট্য রয়েছে। ধরো, মানুষের উচ্চতার জন্য দায়ী জিনকে আমরা বিগ টি আকারে চিহ্নিত করলাম, এবং খাটো হওয়ার জন্য দায়ী জিনকে আমরা স্মল টি দিয়ে চিহ্নিত করলাম।
তাহলে উচ্চতার জন্য দায়ী জিন ক্রোমোজোমের দেখো একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করতেছে, তবে সেই স্থানটাকে বলা হয় লোকাস। ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট অবস্থানকে বলা হয় লোকাস। পরবর্তী সংজ্ঞা এলিল, বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিনদ্বয়ের একটিকে বলা হয় অপরটির এলিল। চলো দেখি এলিলের সংজ্ঞাটি লিখি। এলিল, এলিল, ALLELE, এলিল বা এলিলোমর্ফ, দরকার নেই, আমরা শুধুমাত্র এলিল পর্যন্ত লিখি। বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিনদ্বয়ের, শিক্ষার্থীরা লক্ষ্য করো বলেছি জিনদ্বয়ের। ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, ক্রোমোজোম যেহেতু জোড়ায় জোড়ায় থাকে আমরা এই জন্য বলি আমাদের ক্রোমোজোম সংখ্যা কতগুলো, 23 জোড়া। তাহলে জিনটা ধরে নিচ্ছে একটা নির্দিষ্ট স্থানে থাকে, লোকাসে থাকে। তাহলে এই যে নির্দিষ্ট জিন, একটা নির্দিষ্ট স্থানে অবস্থিত জিন, তারাও জোড়ায় জোড়ায় থাকে। তাহলে এই যে দায়ী জিন, জিনদ্বয়ের, এই জন্যই বলতেছি দুটি জিন, জিনদ্বয়ের। ক্রোমোজোমে বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিনদ্বয়ের একটি অপরটির এলিল। শিক্ষার্থীরা একটা উদাহরণ দেই তাহলে অনেক স্পষ্ট হয়ে যাবে। ধরি মানুষের উচ্চতা দীর্ঘ হওয়ার জন্য দায়ী জিন এর জিনোটাইপ, দেখো আরেকটা সংখ্যা চলে আসলো, জিনোটাইপ। আমরা পরবর্তীতে পড়ব এই জিনোটাইপ সম্পর্কে। ধরি মানুষের উচ্চতা দীর্ঘ হওয়ার জন্য দায়ী জিনের জিনোটাইপ বিগ টি স্মল টি। এক্ষেত্রে বিগ টি ক্যাপিটাল টি এর এলিল স্মল টি এবং স্মল টি এর এলিল ক্যাপিটাল টি। কিছু না শিক্ষার্থী, খালি জাস্ট এটুকু মনে রাখবা, দুইটা জিন যদি পাশাপাশি থাকে একটি অপরটির এলিল। দীর্ঘ হওয়ার জন্য দায়ী বিগ টি, খর্বর জন্য স্মল টি। কেন দীর্ঘকে ক্যাপিটাল টি ধরেছি, খর্বকে কেন স্মল টি ধরেছি, কেন আবার বিগ টি স্মল টি মিললে আবার দীর্ঘ হলো, এগুলো আমরা পরবর্তীতে সূত্র পড়ার সময় জানবো। আপাতত আমরা জাস্ট শুধুমাত্র এইটুকু মনে রাখবো, পাশাপাশি দুইটি জিন একটি অপরটির এলিল, বিগ টির এলিল স্মল টি, স্মল টির এলিল বিগ টি। তাহলে সংজ্ঞা কি দাঁড়ালো? এলিল বা এলিলোমর্ফ, বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিনদ্বয়ের একটি অপরটির এলিল। উদাহরণ কিভাবে দিয়েছি, ধরি মানুষের উচ্চতা দীর্ঘ হওয়ার জন্য দায়ী জিন এর জিনোটাইপ, জিনোটাইপ কি পরে বলতেছি, বিগ টি স্মল টি। এক্ষেত্রে ক্যাপিটাল টি এর এলিল স্মল টি এবং স্মল টি এর এলিল হলো ক্যাপিটাল টি। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। আর শিক্ষার্থী আমি যেভাবে সংজ্ঞাগুলো বলতেছি পরীক্ষা আসলে ঠিক একইভাবে আমি বইয়ের চেয়েও ইজি করে বলতেছি, বইয়ের সংজ্ঞা আরো জটিল করে দেওয়া, তুমি জাস্ট এইভাবে মনে রাখবে, সহজ, এবং খাতার মধ্যে এইভাবে নোট করে রাখবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে সংজ্ঞাগুলো বলবো এই সবগুলো হচ্ছে জোড়ায় জোড়ায় সংজ্ঞা। মানে একটা সংজ্ঞা পারলে তুমি অপরটি জাস্ট দুই একটা শব্দ এদিক সেদিক করে পরবর্তী সংজ্ঞা হয়ে যাবে। মানে জোড়ায় জোড়ায় একটা আরেকটার বিপরীত সংজ্ঞা। চলো দেখি এই সংজ্ঞাগুলো কি। প্রথমেই হোমোজাইগাস, হেটারোজাইগাস। কি বলেছি? হোমোজাইগাস, 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 HOMOZYGOUS, হোমোজাইগাস। জীবের বৈশিষ্ট্য প্রকাশের, বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিনদ্বয় যদি সমপ্রকৃতির হয় তাকে বলে হোমোজাইগাস। তাহলে সংজ্ঞা কি দাঁড়ালো? জীবের বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিনদ্বয় যদি একই প্রকৃতির বা সমপ্রকৃতির যদি হয় তখন তাকে বলা হয় হোমোজাইগাস। ধরি মানুষের উচ্চতা দীর্ঘ হওয়ার জন্য দায়ী জিন ছিল বিগ টি, বিগ টি, বিগ টি, বিগ টি, তাহলে দুইটাই ক্যাপিটাল টি। তুমি জাস্ট মনে রাখবে অক্ষর দুটি যদি একই প্রকৃতির হয় তাহলেই হবে হোমোজাইগাস।
অথবা ধরলাম মানুষের চোখের বর্ণ নীলচে হওয়ার জন্য দায়ী জিন স্মল বি স্মল বি স্মল বি স্মল বি। এক্ষেত্রেও লক্ষ্য করো দুটি জিন কিন্তু একই রকমের, অক্ষর দুটি কিন্তু একই রকমের, তাহলে ক্যাপিটালও হতে পারে স্মলও হতে পারে। অর্থাৎ মোট কথা জিনগুলো যদি একই প্রকৃতির হয় তাকে বলা হয় হোমোজাইগাস। তাহলে এইভাবে লিখি, ধরি মানুষের উচ্চতা দীর্ঘ হওয়ার জন্য দায়ী জিনের হোমোজাইগাস অবস্থা বিগটি বিগটি ক্যাপিটাল টি আবার চোখের বর্ণ নীলচে হওয়ার জন্য নীলচে হওয়ার জন্য দায়ী জিনের হোমোজাইগাস অবস্থা স্মল বি ব্লু, এই জন্য স্মল বি ধরলাম। অর্থাৎ অক্ষর দুটি একই প্রকৃতির হলে তাকে বলা হয় হোমোজাইগাস। পরবর্তী সংজ্ঞা হেটারোজাইগাস। হেটারোজাইগাস HETEROZYGOUS হেটারোজাইগাস। শিক্ষার্থীরা আগে বলেছিলাম দুই একটি শব্দ জাস্ট চেঞ্জ করে দিলে হবে। তাহলে কি আমরা দেখো একই সংজ্ঞা লিখবো, একই প্রকৃতির সংজ্ঞা লিখবো। জীবের বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিনদ্বয় যদি জিনদ্বয়, আগে বলেছি জিনগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে, জিনদ্বয় যদি ভিন্ন প্রকৃতির, সমপ্রকৃতির জায়গায় জাস্ট লিখবো ভিন্ন প্রকৃতির হয় তাকে তখন বলে হেটারোজাইগাস। ধরলাম মানুষের গায়ের বর্ণ কালো হওয়ার জন্য দায়ী জিন বিগ বি স্মল বি। তাহলে দুইটা জিন দেখো দুই জায়গা থেকে এসেছে, একটা বাবা থেকে এসেছে, একটা মায়ের থেকে এসেছে, এবং জিনগুলো দেখো ভিন্ন প্রকৃতির, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি। জাস্ট অক্ষর দুটি ভিন্ন হলেই তাকে আমরা বলবো হেটারোজাইগাস। তাহলে কি বললাম, ধরি মানুষের গায়ের গাত্রবর্ণ কালো হওয়ার জন্য দায়ী জিনের হেটারোজাইগাস অবস্থা বিগ বি স্মল বি। তাহলে শিক্ষার্থীরা দেখো আমি তোমাদের সামনে লিখে দিচ্ছি পরীক্ষার মধ্যে সংজ্ঞা কিভাবে লিখতে হবে, এবং দেখো আমি কিন্তু মুখস্থ বলতেছি, তোমারও এই ধরনের সংজ্ঞাগুলো মুখস্থ করতে হবে। আর এই সংজ্ঞাগুলো যদি মাথায় ঢুকে তাহলে তুমি মেন্ডেল বুঝতে পারবে। আমি আবার বলছি, মেন্ডেল বোঝাতে সক্ষম হননি, উনি এইভাবে শুরু করেননি। উনি যদি আমার মতো জাস্ট এইভাবে প্রথম এই অংশগুলো ব্যাখ্যা করে মেন্ডেলের সূত্র ব্যাখ্যাতে যেতেন, তাহলে হয়তো বা মানুষ যাদেরকে বুঝিয়েছিলেন তারা হয়তো বা বুঝতে পারত। তোমার আমার মাথার মধ্যে এই জন্য অনেক সময় মেন্ডেল ঢুকে না, কারণ হচ্ছে আমরা শুরু করি ডাইরেক্ট সূত্র থেকে। সূত্র না, আগে শুরু করতে হবে বেসিক এই ইনফরমেশনগুলো থেকে, আর এগুলো ছাড়া মেন্ডেলের ঢোকা নিষেধ। আমি আবারও বলতেছি, এই ক্লাস না করে তুমি মেন্ডেলের ঢুকবাই না। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে আমরা কি কি সংজ্ঞা পড়েছি এখন পর্যন্ত? জিন, লোকাস, এলিল, হোমোজাইগাস, হেটারোজাইগাস। এবার আমরা জানবো প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট ক্যারেক্টার এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা রেসেসিভ ক্যারেক্টার সম্পর্কে। প্রকট বৈশিষ্ট্য আমরা চলো দেখি। প্রথম প্রকট বৈশিষ্ট্য ডমিনেন্ট ক্যারেক্টার, DOM ক্যারেক্টার, CHAR ক্যারেক্টার। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি এখানে সংজ্ঞাগুলো যেভাবে লিখে দিব, আমি আগেই বলেছি আমি সহজ করে নিজের ভাষায় লিখে দিব, আর তোমরা পরীক্ষা আসলে জাস্ট এই সংজ্ঞাটুকুই লিখবা। দেখবা বইয়ের ভাষা অনেক কঠিন মনে হয়, আমি এই জন্য তোমাদেরকে একদম অ্যাপ্রোপ্রিয়েট, একদম হাতে ধরে যতটুকু লিখতে হবে, যেভাবে লিখলে তুমি সহজে বুঝবে, আমি ওইভাবে তোমাকে লিখে দিচ্ছি।
জাস্ট তোমার কাজ হচ্ছে এই সংজ্ঞাগুলো আমি যেভাবে লিখে দিচ্ছি এইভাবে মুখস্থ করা। জোড়া, জোড়া আমি কিন্তু বলিনি কয় জোড়া, আমি জাস্ট লিখতেছি জোড়া বিপরীত ধর্মী, বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের জীবে, জীবে ক্রস ঘটানো হলে, ক্রস ঘটানো হলে পরবর্তী বংশধর, পরবর্তী বংশধর, পরবর্তী বংশধর জাস্ট ফার্স্ট প্যারেন্ট থেকে পরবর্তী বংশধর, যাকে আমরা বলি ফিলিয়াম ওয়ান, F1 পরবর্তী বংশধর বা F1 জনুতে। ফার্স্ট ফিলিয়াম, ফিলিয়াম একটি গ্রিক শব্দ যার অর্থ হলো সন্তান। পরবর্তী বংশধর বা F1 জনুতে যে বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে, আত্মপ্রকাশ করে তাকে বলে প্রকট বৈশিষ্ট্য। তাহলে সংজ্ঞাটা আবার শুনো, জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের জীবে ক্রস ঘটানো হলে পরবর্তী বংশধরে যে বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। ধরো বাবা ছিল দীর্ঘ, মা ছিল খর্ব, সন্তান সন্ততি সব হয়েছে বাবার মতো দীর্ঘ দীর্ঘ, তাহলে এই দীর্ঘ বৈশিষ্ট্য হলো প্রকট বৈশিষ্ট্য। আর মায়ের বৈশিষ্ট্য F1 জনুতে প্রকাশ পায়নি, তাহলে মায়ের বৈশিষ্ট্য হলো প্রকট নয়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ধরি লাল ও সাদা, লাল ও সাদা ফুলের গাছে ক্রস ঘটানো হলে পরবর্তী বংশধরে, পরবর্তী বংশধর বা F1 জনুতে সকল ফুল হয় কি হবে? লাল বর্ণের, লাল বর্ণের। তাহলে এই লাল বর্ণটি হলো প্রকট বৈশিষ্ট্য। সাদা তো আসেনি, তাহলে লাল বর্ণই হলো প্রকট বৈশিষ্ট্য। তাহলে লাল বর্ণের, তাহলে লাল বর্ণই হলো প্রকট বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ প্রকট বৈশিষ্ট্য। আবার শোনো সংজ্ঞাটি, জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের জীবে ক্রস ঘটানো হলে পরবর্তী বংশধর বা F1 জনুতে মেন্ডেলের হিসাব মতো যে কোনো একটি বৈশিষ্ট্য প্রকাশ পাবে, মাঝামাঝি কখনো আসবে না। মেন্ডেলের ডিকশনারিতে আমি এভাবে বলি, মেন্ডেলের ডিকশনারিতে মাঝামাঝি বলতে কোনো শব্দ নাই, যে কোনো একটি আসবে। লাল সাদার মধ্যে কি আসবে? যে কোনো একটি আসবে, লালটি আসবে ধরে নাও। তাহলে লাল বর্ণটি হলো প্রকট বৈশিষ্ট্য। এবার আসো দেখি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, রেসেসিভ ক্যারেক্টার। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, রেসেসিভ, রেসেসিভ REC। শিক্ষার্থীরা জাস্ট আমরা সংজ্ঞাকে ওই একটা স্থানে বদলিয়ে দিব, তাহলেই দেখবো সংজ্ঞা হয়ে গেছে। তাহলে শুরু করতেছি ঠিক আগের মতোই। জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের জীবে ক্রস ঘটানো হলে পরবর্তী বংশধর বা F1 জনুতে যে বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে না তাকে বলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে শিক্ষার্থী আমরা সংজ্ঞার উদাহরণটা আমরা আগের মতোই দিতে পারবো। কি বলেছি? সাদা এবং লাল ফুলের গাছে ক্রস ঘটিয়ে পরবর্তী বংশধরে দেখা গেল বা F1 জনুতে দেখা গেল সকল বৈশিষ্ট্যই, সকল ফুলই হলো কি বর্ণের? লাল বর্ণের। তাহলে আমরা বলতে পারি এই সাদা বর্ণটি হলো এক্ষেত্রে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। জাস্ট শুধুমাত্র এইটুকু বলে কি বলবে? যে তাহলে লালের পরিবর্তে বলবে সাদা বর্ণটাই হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে সংজ্ঞাটি আবার শোনো, প্রকট বৈশিষ্ট্য জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের জীবে ক্রস ঘটানো হলে পরবর্তী বংশধর বা F1 জনুতে যে বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। আবার লক্ষ্য করো, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের জীবে ক্রস ঘটানো হলে পরবর্তী বংশধর বা F1 জনুতে, দুটোই কিন্তু F1 জনুতে, F1 জনুতে যে বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে না তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, লাস্ট আরেক জোড়া সংজ্ঞা। এই আরেক জোড়া সংজ্ঞার পরেই আমরা মেন্ডেলের সূত্রে ঢুকতে পারবো। পরবর্তী সংজ্ঞা আমরা জানবো ফিনোটাইপ ও জিনোটাইপ সম্পর্কে। পরবর্তী সংজ্ঞায় হবে ফিনোটাইপ ও জিনোটাইপ। ফিনোটাইপ যে সকল বৈশিষ্ট্য বাহ্যিকভাবে প্রকাশিত হয় তাকে বলা হয় ফিনোটাইপ, আর যে সকল বৈশিষ্ট্য বাহ্যিকভাবে প্রকাশিত হয় না তাকে বলা হয় জিনোটাইপ। জিনে নিহিত বৈশিষ্ট্যই হলো জিনোটাইপ। চলো দেখি, বোর্ডে লিখি ফিনোটাইপ কি আর জিনোটাইপ কি। তাহলে শিক্ষার্থী পড়তে যাচ্ছি ফিনোটাইপ। ফিনোটাইপ PHTYPE।
PHENOTYPE, ফিনোটাইপ। জীবে যে সকল বৈশিষ্ট্য, জীবে যে সকল বৈশিষ্ট্য বাহ্যিকভাবে প্রকাশিত হয় তাকে বলে ফিনোটাইপ। সহজ কথা, খুব সহজ একটা বস্তু হলো ফিনোটাইপ। যে সকল বৈশিষ্ট্য বাইরে থেকে দেখা যায়, তুমি দেখা মাত্রই বলতে পারবে, তাই হলো ফিনোটাইপিক বৈশিষ্ট্য। যদি বলা হয়, আচ্ছা বলো তো মাহমুদ স্যার দৈর্ঘ্য না খাটো, দীর্ঘ না খর্ব, তুমি দেখা মাত্রই বলতে পারবে হ্যাঁ মাহমুদ স্যার একদম খাটো না, মোটামুটি দীর্ঘ। তোমাকে যদি বলা হয় মাহমুদ স্যারের গায়ের কালার কি, তুমি বলবো দেখা মাত্রই বলবো হ্যাঁ স্যারের গায়ের কালার হচ্ছে কালো বর্ণের। কালো বর্ণ আমার গায়ের কালার, কিন্তু দেখো আসলে কালো বর্ণের। কারণ আমি এত ফর্সা মানুষ দেখেছি, এত ফর্সা ইউরোপিয়ানদের দেখেছি, গায়ের বর্ণ ধবধবে সাদা, বাইরে রোদ্রের আলোতে তারা বের হতে পারে না, তাদের যে গায়ের রক্ত মনে হয় যে রক্ত বাইরে থেকে দেখা যাচ্ছে, এই অবস্থা। তাদের সামনে যখন আমি দাঁড়িয়েছি আমার নিজেকে মনে হয়েছে আমি অনেক কালো। তাহলে আমার গায়ের কালার কি? কালো বর্ণের। একদম পাতিলের তলার মতো কালো না, কিন্তু মোটামুটি কালো বর্ণের। তারপরে দেখো তোমাকে যদি বলি, এই যে বলতো যে দূরে একটা ফুলের গাছ দেখা যাচ্ছে, বলতো এই ফুলের কালারটি কি বর্ণের, তুমি দেখা মাত্রই বলবা এটা লাল বর্ণের ফুল। তোমাকে যদি বলি যে দেখো তুই যে একটা পাখি উড়ে যাচ্ছে, কি বর্ণের পাখি, তুমি দেখা মাত্রই বলবা যে এটা একটা সবুজ রঙের টিয়া। তাহলে আমরা যে বৈশিষ্ট্য বাইরের থেকে দেখা মাত্রই বলতে পারতেছি তাকেই বলা হয় ফিনোটাইপিক বৈশিষ্ট্য। তাহলে কি বললাম? যেমন গাত্র বর্ণ, গাত্র বর্ণ, চুলের প্রকৃতি, চুলের প্রকৃতি, কারো চুল কোকড়া, কারো চুল সোজা প্রকৃতির, চুলের প্রকৃতি। উচ্চতা, দীর্ঘ না খর্ব, উচ্চতা। ফুলের বর্ণ, পাখির বর্ণ, পাখির বর্ণ তুমি দেখা মাত্র বলতে পারতেছো, তাহলে এই বৈশিষ্ট্যগুলোকে আমরা বলি ফিনোটাইপিক বৈশিষ্ট্য। গাত্রবর্ণ, চুলের বর্ণ, চুলের প্রকৃতি, উচ্চতা, ফুলের বর্ণ, পাখির বর্ণ ইত্যাদি ইত্যাদি হলো ফিনোটাইপিক বৈশিষ্ট্য। এবার চলো তার বিপরীত সংজ্ঞা, জিনোটাইপ। জিনোটাইপ, GENOTYPE, জিনোটাইপ। তাহলে জাস্ট শুধুমাত্র একটা কথা একটা জায়গায় চেঞ্জ করে দিলে হবে, বাহ্যিকভাবে প্রকাশিত হয় না। তাহলে কি বলবো? জীবে যে সকল বৈশিষ্ট্য বাহ্যিকভাবে প্রকাশিত হয় না, অর্থাৎ জিনে নিহিত, জিনে নিহিত বৈশিষ্ট্যই জিনোটাইপ। শিক্ষার্থীরা খুব ভালো করে মনে রাখো, এদেরকে দেখো আমরা বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অক্ষর দিয়ে প্রকাশ করি। এই যে আমি যেখানে অক্ষরগুলো দিয়েছি, বিগ টি, বিগ বি, স্মল বি, লক্ষ্য করো এই ধরনের বিভিন্ন অক্ষর দিয়ে তোমার বইয়ে বিভিন্ন স্থানে দেখবে অক্ষর দিয়ে, বিগ আর, বিগ ওয়াই, বিগ সি, স্মল সি, বিগ ডি, স্মল ডি, বিগ ই, স্মল ই, এই ধরনের বিভিন্ন অক্ষর দিয়ে বোঝানো হচ্ছে। তাদেরকে তুমি বলবা, তাদেরকে তুমি ধরে নিবা জিনোটাইপ। জীবের যে সকল বৈশিষ্ট্য বাহ্যিকভাবে প্রকাশিত হয় না, অর্থাৎ জিনে নিহিত বৈশিষ্ট্যই জিনোটাইপ। তাহলে কি বলতেছি? এদের সাংকেতিক চিহ্ন, সাংকেতিক চিহ্ন বা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খুব ভালো করে লক্ষ্য করো, আমি যে সংজ্ঞাগুলোর কথা বলেছি, কি কি বলেছি? জিন, লোকাস, এলিল, হোমোজাইগাস, হেটারোজাইগাস, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ফিনোটাইপ, জিনোটাইপ। এই সংজ্ঞাগুলো আমি যেভাবে বলেছি, আমি অনেক ইজি করে বলার চেষ্টা করেছি। আগেই বলেছি বইয়ে আরো কঠিন করে লেখা আছে, তুমি এইভাবে যেভাবে বলেছি সংজ্ঞাগুলো তুমি এভাবে মুখস্থ করবে, তোমার নোট খাতার মধ্যে তুলে নিবে, তাহলে তুমি দেখবে মেন্ডেল বুঝতে পারবে। আমি আবারও বলতেছি, তুমি এই সংজ্ঞাগুলো ভালো করে বোঝা ছাড়া, তোমার মাথার মধ্যে ঢুকানো ছাড়া মেন্ডেলের ঢুকা নিষেধ। তুমি মেন্ডেল কিছুই বুঝবে না, দেখবা হয়তো বা চেকার বোর্ড তুমি বলতেছো হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারতেছি বুঝতে পারতেছি, পরবর্তীতে তুমি কিছুই ধরতে পারবা না। এই জন্য তোমার এইটুকু বোঝা তোমার জন্য মনে করো আবশ্যিক কর্তব্য, তোমার বুঝতেই হবে, তাহলে তুমি মেন্ডেল আনসার করতে পারবে, ভালোভাবে বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই সাথে থাকার জন্য এবং ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। খুব শিগগিরই আরো নতুন একটি টপিক নিয়ে, নতুন অংশ নিয়ে, মেন্ডেলের নতুন নতুন তথ্য নিয়ে সামনে কথা দিচ্ছি, খুব শিগগিরই উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।